It's story time. নমস্কার, আমি সুজয় and welcome again to our channel Story Time with সুজয়। আমাদের গত গল্প আলমারি আপনাদের ভালোবাসায় অনেকটা ভালোই রেসপন্স পেয়েছে, তো আপনাদের সকলকে ধন্যবাদ এই সাপোর্ট করার জন্য। এবং যারা আমাদের আগের গল্প আলমারি শোনেননি তারা গিয়ে আমাদের চ্যানেলে আলমারি গল্পটা শুনতে পারেন। আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা 7 নম্বর খাদান গল্প পাঠে রয়েছে সুজয়, শ্রীমন্ত ও দীপন। শুরু হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা 7 নম্বর খাদান। হঠাৎই একটা ঘসঘস শব্দ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। সুনন্দ তার পাশের ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হলো? ড্রাইভার বলল, মনে হয় পিছনে একটা টায়ার ফেঁসে গেল। সে নেমে পড়ল গাড়ি থেকে। সুনন্দও নিচে নামল। হ্যাঁ, পিছনের বাঁ পাশের টায়ারটা চুপসে গিয়েছে। সেদিকে তাকিয়ে সুনন্দ বলল, টায়ারটা পুরনো নাকি? ড্রাইভার একটু আক্ষেপের সুরে বলল, না স্যার, একদম নতুন টায়ার। কলিয়ারির রাস্তা তো, ভারী ভারী ট্রাক চলে, লোহালক করে টুকরো পড়ে থাকে রাস্তায়, তাতেই মনে হয় ফেঁসে গিয়েছে। এই রাস্তাতে এর আগেও একবার আমার এরকম হয়েছে। সুনন্দ প্রশ্ন করল, এখান থেকে ম্যাকেঞ্জি কলিয়ারি কত দূর? ড্রাইভার দূরে অন্ধকারের দিকে আঙুল তুলে বলল, ওই দিকে, ওই যে ওপাশে একটা টিলা দেখা যাচ্ছে, তার আরেকটু ওই দিক থেকেই তো কলিয়ারি শুরু হয়েছে। ড্রাইভার যেদিকে দেখালো সুনন্দ তাকালো সেদিকে। আকাশে চাঁদ থাকলেও তার আলো কেমন যেন ম্লান। সেই আলোয় বেশ কিছু দূরে অস্পষ্ট কয়েকটা টিলা চোখে পড়ল সুনন্দর। গাড়ি যেখানে দাঁড়িয়ে পড়েছে সেখান থেকে জায়গাটা আধ মাইল মতো হবে, আর একটু এগোলেই পৌঁছে যাওয়া যেত সেখানে। সুনন্দ ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজতে চলেছে। কলিয়ারিতে গিয়ে কাজ সেরে কাল ভোরেই কলকাতায় ফিরতে হবে, তার কোম্পানির সেই রকমই নির্দেশ। ড্রাইভার গাড়ির ডিকি খুলে যন্ত্রপাতি নামাতে শুরু করলো চাকাটা পাল্টে ফেলার জন্য। সুনন্দ তাকে বলল, তোমার কত সময় লাগবে? ড্রাইভার বলল, বেশিক্ষণ নয়, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। চারপাশে গুমোট গরম, আকাশে মেঘ আছে, তার আড়ালে মাঝে মাঝে ঠেকে যাচ্ছে চাঁদ। এখানে এর আগে কোনোদিনও আসেনি সুনন্দ। সে যে কোম্পানিতে চাকরি করে তাদের বেশ কয়েকটা কয়লা খনি আছে এই অঞ্চলে। কোম্পানি তাদের গাড়িতে সুনন্দকে পাঠিয়েছে ম্যাকেঞ্জি খনি থেকে একটা রিপোর্ট সংগ্রহ করে হেড অফিসে জমা দেওয়ার জন্য। কলিয়ারির ম্যানেজারের রিপোর্ট তৈরি করে রাখার কথা। সুনন্দ অফিসে তার উপরওয়ালার মুখ থেকে যতটুকু শুনেছে তাতে সে জানতে পেরেছে যে কোম্পানি সম্ভবত বন্ধ করে দেবেই তাদের খনি। হঠাৎই তার কানে এলো একটা গাড়ির ইঞ্জিনের শব্দ। শব্দটা শুনে সুনন্দ ভালো করে ঠাউর করবার পর বুঝতে পারল অন্ধকারের মধ্যে দিয়ে রাস্তার পাশের মাঠের ভেতর দিয়ে একটা গাড়ি যেন এগিয়ে আসছে তাদের দিকে। গাড়িটায় কোনো আলো নেই, শুধু তার শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। শব্দটা কানে গিয়েছে সুনন্দর ড্রাইভারেরও। সেও উঠে দাঁড়িয়ে তাকালো সেদিকে। তারপর বলল, মনে হয় একটা জিপ আসছে। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনারা কি ম্যাকেঞ্জি খনি যাওয়ার জন্য কলকাতা থেকে আসছেন? তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেল সুনন্দ। উত্তর দিল, হ্যাঁ, আপনি? গাড়ি থেকে নেমে পড়লেন ভদ্রলোক। তার পরনে সাদা জামা প্যান্ট। ভদ্রলোকের বয়স বছর 50 হবে। ভদ্রলোক সুনন্দকে নমস্কার করে বললেন, নমস্কার, আমি ম্যাকেঞ্জি কলিয়ারের ম্যানেজার।
কোম্পানির হেড অফিস থেকে তার পেয়েছি আপনি আসছেন। দেরি হচ্ছে দেখে আপনাকে খুঁজতে বেরিয়েছি। এই ভদ্রলোকের থেকেই সুনন্দর রিপোর্ট সংগ্রহ করার কথা। সুনন্দ ভদ্রলোকের কথা শুনে প্রতি নমস্কার জানিয়ে বলল, আমি আগেই পৌঁছে যেতাম। আসলে দুর্গাপুরের কাছে একটা জ্যামে আটকে থাকতে হয়েছিল ঘন্টা দুয়েক। তারপর এ পর্যন্ত এসে আবার গাড়িটা পাংচার হয়ে গেল। ভদ্রলোক বললেন, এত দূর আসতে রাস্তায় নিশ্চয়ই আপনার খুব দবল গিয়েছে। এদিকে রাস্তাঘাট তো বেশ ভাঙাচোরা। কথাটা ভুল বলেননি ভদ্রলোক। শেষ মাইলকুড়ি পথ আসতে আসতে সুনন্দর মনে হচ্ছিল ঝাঁকুনিতে তার হাড় পাঁজর যেন আলগা হয়ে যাচ্ছে। ভদ্রলোকের কথার জবাবে সুনন্দ বলল, হ্যাঁ, একটু ধকল গেল। ভদ্রলোক বললেন, আপনি বরং সামনের রাস্তাটুকু আমার জিপে চলুন। বেশিক্ষণের পথ নয়, মাত্র 15 মিনিট লাগবে। তার কথা শুনে সুনন্দ তাকালো তার ড্রাইভারের দিকে। ড্রাইভার বলল, আপনি ওর সঙ্গে চলে যান, আমি পৌঁছে যাব। সুনন্দ ড্রাইভারকে বলল, তুমি এই অন্ধকার রাস্তার মধ্যে গাড়ি নিয়ে একলা থাকবে নাকি? তার চেয়ে বরং গাড়িটা সারিয়ে নাও, তারপরে একসঙ্গেই যাওয়া যাবে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভদ্রলোক বললেন, ওর জন্য আপনার চিন্তা নেই, আমি একজন লোক এখানে রেখে যাচ্ছি। এই বলে তিনি মংলু বলে এক হাঁক দিতেই জিপের পিছন থেকে একজন নেমে এলো। লোকটি মনে হয় সাঁওতাল শ্রমিক গোছের। তার শরীরের কালো রং যেন মিশে গিয়েছে অন্ধকারের সঙ্গে। সে নিচে নেমে দাঁড়াবার পর তার ড্রাইভার বলল, আপনি যান না, এরকম অন্ধকার রাস্তায় একলা থাকার অভ্যাস আমার আছে। তাছাড়া ম্যানেজার সাহেব একজন লোক তো রেখেই যাচ্ছেন, আপনি ভাববেন না। যদিও ভদ্রলোক নিজেকে ম্যানেজার বলে পরিচয় দিচ্ছেন, আর সুনন্দর এই ভদ্রলোকের কাছ থেকেই রিপোর্টটা নেওয়ার কথা, কিন্তু ইনিই সত্যি সত্যি ম্যানেজার তো। অচেনা লোকের গাড়িতে চড়ে বসার আগে পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া দরকার। ভদ্রলোক বুঝতে পারলেন সুনন্দর মনের কথা। তিনি একটু হেসে সুনন্দকে বললেন, এই অন্ধকার রাস্তার মাঝে হঠাৎ এসে হাজির হলাম বলে আপনি হয়তো ভাবছেন আমি সত্যিই ম্যানেজার কিনা। আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও আমাকে এর আগে দেখেছে। ড্রাইভার বলল, হ্যাঁ স্যার, উনিই ম্যানেজার সাহেব। আগে যখন এখানে কোম্পানির সাহেবদের নিয়ে এসেছিলাম তখন ওকে দেখেছি। সুনন্দ একটু লজ্জা পেল। সে ভদ্রলোকের দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে, চলুন আপনার গাড়িতে যাওয়া যাক। ভদ্রলোক মংলু নামের লোকটিকে সেখানে থেকে যাওয়ার নির্দেশ দিয়ে চেপে বসলেন জিপে। সুনন্দ তার নিজের গাড়ি থেকে ব্রিফকেসটা বের করে নিয়ে উঠে পড়ল জিপে। ভদ্রলোক চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিন চালু করতেই গাড়িটা গো গো করে শব্দ করে উঠল। গাড়ির মুখটা প্রথমে ঘুরে গেল, তারপর রাস্তা ধরে চলতে লাগলো। গাড়িতে হেডলাইট নেই। সুনন্দ তাই প্রশ্ন করল, লাইট ছাড়া আপনি গাড়ি চালাচ্ছেন কিভাবে? ভদ্রলোক বললেন, এই অঞ্চলের রাস্তাঘাট আমার হাতের তালুর মতো চেনা, অন্ধকারে তাই আমার কোনো অসুবিধা হয় না। সুনন্দ বলল, আপনি নিশ্চয়ই অনেক কাল আছেন এখানে? ভদ্রলোক বললেন, হ্যাঁ, অনেক দিন, তা প্রায় 30 বছর হবে। সুনন্দর হঠাৎ খেয়াল হলো ভদ্রলোকের নামটাই তো এখনো পর্যন্ত জানা হয়নি। তাই বলল, আচ্ছা, আপনার নামটা কি? ভদ্রলোক বললেন, আমার নাম নীলমাধব মজুমদার। যদিও এ নামে আমাকে এখানে কেউ খুঁজে পাবে না, সকলেই আমাকে এখানে ম্যানেজার বাবু বলেই ডাকে। এই পরিচয়ের আড়ালে আমার আসল পরিচয়টাই হারিয়ে গেছে। সুনন্দ কোনো কথা বলল না, বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। তার হঠাৎ চোখে পড়ল কিছুটা দূরে অন্ধকারে একটা রেখা যেন চিকচিক করছে। সুনন্দ প্রশ্ন করল, ওটা কি? গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নীলমাধববাবু বললেন, তাই হলো দামোদর নদ।
আমাদের খাদানের পাশ দিয়েই বয়ে চলেছে। খাদান কাকে বলে জানেন তো? খাদান কয়লা খনির গর্তকে বলে। সুনন্দ জানে সেটা। সে বলল, হ্যাঁ বুঝি। টিলা থেকে নামতে শুরু করলো জিপ। নিচে নেমে কিছুদূর এগোবার পরেই সুনন্দ বুঝতে পারল তারা কলিয়ারি অঞ্চলে ঢুকছে। মাঝে মাঝে এই রাস্তার দুপাশে ডাই করে রাখা আছে কয়লা। চোখে পড়ল বেশ কয়েকটা ওয়াগানও। কয়লার পাহাড়ের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে তারা ঢুকলো একটা রাস্তায়। তার দুপাশে খাবড়ার নিচু ছাদওয়ালা সারসার বাড়িঘর। মনে হয় শ্রমিকদের বস্তি, কিন্তু কোথাও কোনো আলো জ্বলছে না, লোকজনও চোখে পড়ছে না। মিনিট পাঁচেক চলার পর আবার বাঁক নিল গাড়ি। তারপর কয়লা স্তূপের মধ্যে দিয়ে আরও কিছুটা এগিয়ে গেল জিপটা। নীলমাধববাবু বললেন, আমরা এসে গেছি। গাড়ি থেকে ব্রিফকেসটা নিয়ে নেমে পড়ল সুনন্দ। নেমে পড়ল নীলমাধববাবু। সামনেই দাঁড়িয়ে আছে বিরাট একটা পুরোনো আমলের বাড়ি। বাড়িটা দেখে সুনন্দর ধারণা হলো ভালো করে পরিচর্যা করা হয় না। বেশ কিছু ঝোপ জঙ্গল জন্মে গিয়েছে বাড়ির চারপাশে। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোতে এগোতে নীলমাধববাবু বললেন, সাহেবরা যখন প্রথম এখানে এসে খনি ব্যবসা চালু করে তখন এটাই ছিল খনির অফিস বাড়ি। এখন অবশ্য কয়েক বছর ধরে নতুন অফিস বাড়িটা তৈরি হয়েছে ৩ নম্বর খাদানের কাছে। সুনন্দ প্রশ্ন করল, তাহলে এ বাড়িটা? সদর দরজার তালাটা খুলতে খুলতে নীলমাধববাবু বললেন, আমি এই বাড়িটায় থাকি। আপনি একলা থাকেন এখানে? আপনার ফ্যামিলি? ভদ্রলোক বললেন, সারা জীবন এই কয়লা খনির শ্রমিকদের সঙ্গে কাজ করতে করতেই সময় কেটে গেল। বিয়ে থা আমার আর করা হয়নি, তাই বলতে পারেন ঠিক ফ্যামিলি বলতে যা বোঝায় তা আমার নেই। খাদানে যে শ্রমিকরা কাজ করে বলতে পারেন ওরাই আমার ফ্যামিলি। বাড়ির ভিতরটা অন্ধকার। দরজা খোলার পর নীলমাধববাবুর পিছন পিছন সুনন্দ একটা ঘর পেরিয়ে ঢুকলো আর একটা ঘরের মধ্যে। ঘরে ঢুকার পর একটা লণ্ঠন জ্বালালেন। মৃদু আলো ছড়িয়ে পড়ল ঘরে। ঘরটা বেশ বড়। দেওয়ালের গায়ে দাঁড় করানো আছে সারসার লোহার আলমারি, শেলফ। তার মধ্যে গাদা গাদা করে রাখা আছে পুরনো কাগজপত্র, ছেঁড়া ফাইল ইত্যাদি। ঘরের ঠিক মাঝখানে রাখা আছে একটা বড় টেবিল। তার এক পাশে একটা পুরনো গদি লাগানো চেয়ার, অন্য পাশে কয়েকটা হাতলওয়ালা কাঠের চেয়ার। টেবিলের উপর রাখা আছে বেশ কিছু ফাইলপত্র, পেপারওয়েট, কলমদানি ইত্যাদি। লণ্ঠনটা টেবিলে রেখে সুনন্দকে একটা চেয়ারে বসতে বলে গদি দেওয়া চেয়ারটায় বসলেন নীলমাধববাবু। সুনন্দ ব্রিফকেসটা টেবিলের উপর রেখে একটা চেয়ারে নীলমাধববাবুর মুখোমুখি বসল। লণ্ঠনের আলোয় সুনন্দ দেখতে পেল নীলমাধববাবুর মুখটা। তার চেয়ে তার বয়স কিছুটা বেশি হবে বলেই মনে হলো সুনন্দ। তার মাথার চুল পাতলা হয়ে এসেছে, সাদা ছোপ লেগেছে গোঁফে। তবে তার মেদহীন শরীর দেখে মনে হলো ভদ্রলোক এখনো যথেষ্ট পরিশ্রম করেন। আরও একটা ব্যাপার লক্ষ্য করল সুনন্দ। ভদ্রলোকের চোখ মুখ কেমন যেন বিষণ্ণ ভাব। চেয়ারে বসার পর সুনন্দ কয়েক মুহূর্ত চুপ করে থেকে চলে গেল কাজের কথায়। নীলমাধববাবুকে বলল, যে রিপোর্টটা আমার হাতে আপনার দেওয়ার কথা সেটা তৈরি তো? কাল বিকেলের মধ্যে কিন্তু রিপোর্টটা আমাকে হেড অফিসে জমা দিতে হবে। নীলমাধববাবু বললেন, হ্যাঁ আমি তৈরি করে রেখেছি। এরপর তিনি টেবিলের একটা ড্রয়ার থেকে রেক্সিন মোড় একটা কভার ফাইল বের করে এগিয়ে দিলেন সুনন্দর দিকে। সুনন্দ ফাইলটা খুলল। একগোছা টাইপ করা কাগজপত্র রাখা আছে। কাগজগুলো অবশ্য কি তা দেখার কোনো দরকার নেই সুনন্দর। তার উপর শুধু নির্দেশ আছে ম্যানেজারের কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে হেড অফিসে জমা দেওয়ার। ব্যাস ওই পর্যন্তই তার কাজ। তাই ফাইলটা আবার বন্ধ করে ফেলল সে। নিজের ব্রিফকেসে ফাইলটা রেখে দেওয়ার পর
সুনন্দ তাকালো নীলমাধববাবুর দিকে। সুনন্দর আসল কাজটা চট করে শেষ হয়ে গেল। এখন রাতে তার মাথা গোঁজার ব্যবস্থা কোথায় হয়েছে জেনে নিতে হবে নীলমাধববাবুর কাছ থেকে। নীলমাধববাবু বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। সুনন্দ বলল, করুন। নীলমাধববাবু জিজ্ঞেস করলেন, কোম্পানি কি খাদান বন্ধ করে দেবে? তার প্রশ্নের কি উত্তর দেবে ঠিক বুঝতে পারল না সুনন্দ। এ ব্যাপারটা সেও শুনেছে, তবে তার সত্যতা কতটা তা সুনন্দ জানা নেই। সবটাই শোনা কথা। তাই বলল, কি জানি, সবই তো মালিকদের ব্যাপার। নীলমাধববাবু বিষণ্ণ হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারছি খাদান বন্ধ হয়ে যাবে, সেজন্যই রিপোর্টটা চেয়ে পাঠিয়েছে ওরা। একটু থেমে নীলমাধববাবু প্রশ্ন করলেন, আচ্ছা বলতে পারেন, খাদান যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকদের কি হবে? এখানকার মাটি তো কালো পাথর, দিনের বেলায় বাতাস আগুন ছড়ায়, চাষবাসও হয় না। খাদানের পারিশ্রমিকের উপর নির্ভর করেই বেঁচে আছে মানুষগুলো। কি হবে তাহলে ওদের? কথাগুলো অন্ধকার রাস্তায় দাঁড়িয়েও মনে এসেছিল সুনন্দর। সে বলল, আপনি ওদের কথা খুব ভাবেন তাই না? নীলমাধববাবু বললেন, হ্যাঁ, ওরাই তো আমার সব কিছু, ওদের নিয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম। সুনন্দ চুপ করে রইল। এ প্রসঙ্গে আরও কিছু আলোচনা করা উচিত কিনা বুঝে উঠতে পারল না। আবার মুখ খুললেন নীলমাধববাবু। সুনন্দর দিকে তাকিয়ে বললেন, আপনি আমার একটা কাজ করে দেবেন? তার গলায় অনুরোধের স্পষ্ট স্বর বুঝতে পারল সুনন্দ। জিজ্ঞেস করল, বলুন, সম্ভব হলে করব। নীলমাধববাবু বললেন, একটা কাগজ আপনাকে পৌঁছে দিতে হবে হেড অফিসে। একটা ক্ষতিপূরণের ব্যাপার আছে। খাদান বন্ধ হয়ে যাওয়ার আগে যদি কাগজটা হেড অফিসে পৌঁছানো যায় তাহলে কিছু গরিব মানুষ আর কটা দিন হয়তো বাঁচতে পারে। সুনন্দ বলল, ঠিক আছে, কাগজটা আপনার নাম করে হেড অফিসে জমা দিয়ে দেব। তার কথা শুনে ম্লান হাসি ফুটে উঠল নীলমাধববাবুর মুখে। তিনি বললেন, ধন্যবাদ, খুব উপকার করলেন আপনি, কিন্তু কাগজটা তো এখানে নেই, অন্য জায়গায় আছে। আপনি কোনোদিনও খাদান দেখেছেন? সুনন্দ বলল, না। নীলমাধববাবু বললেন, দেখবেন নাকি খাদান? আপনাকে যে কাগজটা দেব সেটা 7 নম্বর খাদানের ভিতর রাখা আছে। চলুন, আপনার খাদান দেখাও হয়ে যাবে, আর একা একা থাকতেও হবে না। সুনন্দ অবাক হয়ে বলল, রাতেও খাদানে কাজ হয় নাকি? নীলমাধববাবু বললেন, সব সময় না হলেও কোনো কোনো সময় হয়। এই মুহূর্তে 30 জন শ্রমিক রয়েছে সেখানে। সে বলল, ঠিক আছে চলুন, কিন্তু আমার গাড়িটা এখনো এলো না। নীলমাধববাবু বললেন, চিন্তা করবেন না, গাড়ি ঠিক চলে আসবে। বাড়ির বাইরে পেরিয়ে সুনন্দ দেখতে পেল চাঁদ ঠেকে গিয়েছে মেঘের আড়ালে। চারিদিক অন্ধকার। আকাশের কোণে একবার বিদ্যুতের ঝিলিক চোখে পড়ল তার। হয়তো বৃষ্টি নামবে। অন্ধকার রাস্তায় সুনন্দকে নিয়ে হাঁটতে শুরু করে নীলমাধববাবু বললেন, দেখবেন খনির ভেতর কি অসম্ভব পরিশ্রম করে শ্রমিকরা। অন্ধকারের মধ্যে মিনিট 5 চলার পর সুনন্দ যে জায়গায় এসে হাজির হলো তার চারদিক ছোট বড় কয়লার পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক পাশে রাখা আছে সার সার ট্রলি। ওতেই কয়লা নিচ থেকে রেল লাইনের মতো লাইনের উপর দিয়ে ঠেলতে ঠেলতে উপরে আনা হয়। কাছেই একটা বড় ওয়াচ টাওয়ার অন্ধকারে ভূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। সামনেই একটা জায়গায় উঁচু জাল দিয়ে ঘেরা। টর্চ জ্বাললেন নীলমাধববাবু। জালে ঘেরা জায়গাটার ভিতরে ঢোকার জন্য একটা দরজা মতো আছে। সুনন্দ দেখল তার মাথার উপর লটকানো একটা টিনের সাইনবোর্ডে হিন্দিতে লেখা আছে, 7 নম্বর খাদান,
ম্যাকেঞ্জি কলিয়ারি। জালে ঘেরা জায়গাটায় ঢোকার পর নীলমাধববাবু বললেন, এখানে লিফট নেই, পায়ে হেঁটে নামতে হবে, তবে আপনার কোনো ভয় নেই। এই বলে তিনি টর্চের আলো ফেললেন সামনের জমির উপর। সুনন্দ দেখতে পেল বিরাট একটা গহ্বর হাঁ করে আছে সেখানে। রেল লাইনের মতো ট্রলির লাইন এগিয়ে গিয়ে হারিয়ে গিয়েছে সেই অন্ধকার গহ্বরের মধ্যে। নীলমাধববাবু টর্চ জ্বালিয়ে ঢুকলেন গহ্বরের মধ্যে, পিছনে সুনন্দ। ঢালু পথ ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে। নামতে নামতে নীলমাধববাবু জিজ্ঞেস করলেন, আপনার কি ভয় করছে? মনের ভিতর একটু ভয় ভয় করলেও সুনন্দ মুখে বলল, না। আনুমানিক 4-5 তলা বাড়ির সমান নিচে নামার পর যেন আলোকরেখা চোখে পড়ল সুনন্দর। অস্পষ্ট শব্দও যেন কানে আসতে লাগলো। আর একটু নিচে নেমে সুনন্দ হাজির হলো একটা প্রায় সমতল জায়গায়। সে জায়গাটা ঠিক যেন নিচু ছাদওয়ালা বিরাট হলঘরের মতো। সেখানে দেওয়ালের গায়ে হলদেটে আলো জ্বলছে। লম্বা ধরনের ঘরটার শেষ প্রান্ত থেকে ভেসে আসছে ঠকঠক শব্দ। কালো কয়লার দেওয়ালে গায়েতি চালাচ্ছে শ্রমিকরা। নীলমাধববাবুর সঙ্গে সুনন্দ এগিয়ে গিয়ে দাঁড়ালো। বেশ কয়েকজন শ্রমিক কাজ করছে সেখানে। ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুড়ঙ্গও চোখে পড়ল সুনন্দ। তার ভেতর থেকেও গায়েতি চালানো ঠকঠক শব্দ ভেসে আসছে। ঠিক যেন যন্ত্রের মতো কাজ করে চলেছে লোকগুলো। খনির ভিতর জ্বলতে থাকা ঘোলাটে আলোয় মনে হচ্ছে তারা যেন ঠিক মানুষ নয়, কালো ছায়া মূর্তি। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার পর নীলমাধববাবু বললেন, দেখছেন তো কত পরিশ্রম করে ওরা? সুনন্দ বলল, হ্যাঁ, সত্যি অমানসিক পরিশ্রম। নীলমাধববাবু তারপর বললেন, আসুন কাজটা সেরে ফেলি। এই বলে তিনি এগিয়ে গেলেন ঘরের একটা কোণের দিকে। সেখানে একটা অতি সাধারণ কাঠের টেবিল আর দুটো চেয়ার রাখা আছে। একটা চেয়ার টেনে বসলেন তিনি। সুনন্দও বসলো একটা চেয়ারে। টেবিলের উপর একটা বাতি আর একটা মোটা খাতা রাখা আছে। নীলমাধববাবু চেয়ারে বসে খাতাটা টেনে নিয়ে বললেন, এটা হলো হাজিরা খাতা। এখানে যারা কাজ করছে তাদের নাম ঠিকানা লেখা আছে। এই বলে কাগজ কলম বের করে খাতা থেকে কয়েকটি নাম ঠিকানা টুকতে থাকলে। সুনন্দ তাকিয়ে রইল তার দিকে। হঠাৎ পায়ের পাতার কিসের স্পর্শ অনুভব করলো সুনন্দ। নিচে তাকিয়ে সে দেখতে পেল হঠাৎই যেন ঘরের মেঝেটা ইঞ্চিখানেক জলে ডুবে গিয়েছে। একটু আগেই তো মেঝেটা শুকনো খটখটে ছিল, তাহলে জল এলো কোথা থেকে? পাটা একটু উঠে বসল সুনন্দ। এক মনে লিখে চলেছে নীলমাধববাবু। কয়েক মুহূর্ত পরেই সুনন্দর মনে হলো আবার যেন জল ছুঁয়ে যাচ্ছে তার পা। হ্যাঁ, সত্যি জল যেন কয়েক মুহূর্তের মধ্যে আরও ইঞ্চিখানেক উপরে উঠে এসেছে। নীলমাধববাবুর কোনো ভাবান্তর নেই। সুনন্দ দেখতে পেল টেবিলের নিচে নীলমাধববাবুর গোড়ালি পর্যন্ত জলে ডুবে গিয়েছে। এবার সে বাধ্য হয়েই নীলমাধববাবুকে বলল, এ কি, এত জল এসে গেল কিভাবে? আমার পা তো জলে ভিজে যাচ্ছে। নীলমাধববাবু লিখতে লিখতে বললেন, দামোদরের জল। সুনন্দ তাকিয়ে রইল নীলমাধববাবুর দিকে। কয়েক মুহূর্ত পর লেখা শেষ করে নীলমাধববাবু যখন উঠে দাঁড়ালেন, তখন জল আরও উপরে উঠে গিয়েছে। নীলমাধববাবু তার কাগজটা হাতে নিয়ে বললেন, ব্যাস, কাজ শেষ, চলুন ফেরা যাক। জল ভেঙে উপরে উঠছেন নীলমাধববাবু, তার পেছন পেছন সুনন্দ। পথের মুখটায় একবার পেছনের দিকে ফিরে তাকালো সুনন্দ। ঘরের যেদিকে লোকগুলো কাজ করছে সেদিকটা বেশি ঢালু। সুনন্দ দেখতে পেল তাদের হাঁটুর উপর পর্যন্ত ডুবে গিয়েছে জলে। তাদের ভ্রুক্ষেপ নেই, আগের মতোই গাঁয়েতি চালিয়ে যাচ্ছে তারা। প্রতি মুহূর্তেই জল যে বেড়ে চলেছে তা বুঝতে অসুবিধে হলো না সুনন্দর। নীলমাধববাবুর পিছনে উঠতে উঠতে সুনন্দ বলল, ঘরটা যে জলে পড়ে গেল, লোকগুলো কি এখনো কাজ করবে? কোনো উত্তর দিলেন না নীলমাধববাবু।
চুপচাপ উঠতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সুনন্দ জিজ্ঞেস করলো, আপনাদের খাদানের জল বাইরে বের করার জন্য পাম্পের ব্যবস্থা নেই? একটা অদ্ভুত হাসি এসে জবাব দিলেন নীলমাধববাবু, আছে আছে, কিন্তু গোটা দামোদরটাকে তো আর পাম্প দিয়ে শুষে নেওয়া যাবে না। এর একটু পর একটু চুপ করে থেকে তিনি বললেন, একটু দ্রুত পা চালাতে হবে, এখনই তো জল আমাদের পিছু ধাওয়া করবে। সুনন্দ অবাক হয়ে বলল, মানে? কোনো উত্তর দিলেন না নীলমাধববাবু। তিনি যেন বাতাসের বেগে উপরে উঠতে লাগলেন। তার পিছন পিছন প্রায় ছুটতে শুরু করলো সুনন্দ। তার মনে হতে লাগলো তার পিছন পিছন আরও কি একটা যেন উপর দিকে উঠে আসছে। কয়েক মিনিটের মধ্যেই খাদানের মুখটা ঠিক বাইরে বেরিয়ে এলো সুনন্দ। বাইরে তখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তারা দুজনেই সঙ্গে সঙ্গে ভিজে গেলেন। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নীলমাধববাবুর দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো সুনন্দ। খনির ভিতরে জলের ব্যাপারটা আর কেন ঝড়ের বেগে নীলমাধববাবু উপরে উঠলেন তার ঠিক বোধগম্য হচ্ছিল না সুনন্দ। কয়েক মুহূর্ত সুনন্দর দিকে তাকিয়ে থাকার পর নীলমাধববাবু টর্চ আর তার কাগজটা হাতে দিয়ে বললেন, আপনাকে অনেক কষ্ট দিলাম, কাগজটা কিন্তু দয়া করে পৌঁছে দেবেন, আমি এবার যাই। সুনন্দ অবাক হয়ে বলল, কোথায়? নীলমাধববাবু বললেন, এতদিন যাদের সঙ্গে কাটালাম তাদের কাছে। সুনন্দ কিছু বুঝে ওঠার আগেই নীলমাধববাবু ঢুকলেন খাদানের অন্ধকার গহ্বরে। ঠিক সেই সময় কাছেই যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল। চমকে উঠল সুনন্দ। বিস্ময়ের ঘোর কাটিয়ে এসে চিৎকার করে বলল, নীলমাধববাবু শুনুন, এভাবে আপনি কোথায় যাচ্ছেন? তার কথার কোনো উত্তর এলো না। সুনন্দ টর্চটা জ্বালিয়ে আলো ফেলল খাদানের ভিতর। সে দেখতে পেল জল প্রায় খাদানের মুখ পর্যন্ত উঠে এসেছে। মুহূর্তের জন্য একবার যেন নীলমাধববাবুকে দেখতে পেল সুনন্দ, আর তারপরেই তিনি নিমেষে হারিয়ে গেলেন জলপূর্ণ খাদানের গভীরে। সুনন্দ চিৎকার করে উঠল, নীলমাধববাবু! আর তারপরেই জ্ঞান হারালো সুনন্দ। পরদিন সকালে কলিয়ারির রেস্টরুমের বিছানায় জ্ঞান ফেরার পর সুনন্দ যখন উঠে বসল তখন সে দেখতে পেল তার বিছানার সামনে দাঁড়িয়ে আছে তারই গাড়ির ড্রাইভার ও আর একজন সাদা জামা প্যান্ট পরা ভদ্রলোক। সেই ভদ্রলোক নিজেকে কলিয়ারির ম্যানেজার বলে পরিচয় দিয়ে বললেন, কি মশাই, আপনি 7 নম্বর খাদানের কাছে চলে গিয়েছিলেন কিভাবে? আপনার ড্রাইভার আর আমি অনেক খোঁজার পর আপনাকে পেয়েছি। তার কথা শুনে সুনন্দ বলল, আপনি ম্যানেজার? তাহলে নীলমাধববাবু? তার কথা শুনে একটু চুপ করে থাকার পর ভদ্রলোক বললেন, নীলমাধববাবুর সঙ্গে আপনার পরিচয় ছিল বুঝি, কিন্তু তিনি আর এখন নেই। নেই মানে? সুনন্দ আবার জিজ্ঞেস করল। ভদ্রলোক বললেন, ঘটনাটা হয়তো আপনার জানা নেই। মাস তিনেক আগে গার্ডাল ভেঙে দামোদরের জন্য ঢুকে পড়ে এক রাতে 7 নম্বর খাদানে। নীলমাধববাবু আর জনাদেশের লোক তখন কাজ করছিলেন। তারা কেউই আর বাইরে বেরিয়ে আসতে পারেননি। সকলেরই শরীর সমাধি ঘটে। নীলমাধববাবুর পর আমি ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর ভদ্রলোক সুনন্দকে বললেন, আপনি এখানে বিশ্রাম নিন, আপনার রিপোর্টটা তৈরি আছে, আমি অফিস থেকে সেটা নিয়ে আসছি। বলে ভদ্রলোক ঘর ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে গেলেন। কয়েক মুহূর্ত চুপচাপ বিছানায় বসে থাকার পর সুনন্দর সামনে দাঁড়িয়ে থাকা তার ড্রাইভারকে জিজ্ঞেস করল, মংলু বলে যে লোকটাকে কাল রাতে ম্যানেজারবাবু গাড়ি থেকে তোমার কাছে নামিয়ে দিয়েছিলেন সে কোথায় গেল? আপনারা চলে যাওয়ার পর তার দেখা আর আমি পাইনি, বলল ড্রাইভার। এরপর সে পকেট থেকে একটা কাগজ বের করে সুনন্দর দিকে এগিয়ে দিয়ে বলল, এই কাগজটা নিন, আপনার হাতে ছিল কাগজটা। কাগজটা হাতে নিয়ে সেটা খুলল সুনন্দ। তার মধ্যে লেখা আছে একটা নামের তালিকা। সে তালিকার মধ্যে মংলু বলেও একটা নাম আছে, আর তালিকার নিচে আছে একটা সই।
নীলমাধব মজুমদার, ম্যানেজার ম্যাকেঞ্জি কোলিয়ারি। কাগজটা জব্দ করে পকেটে রেখে দিল সুনন্দ। এ কাগজটা তাকে হেড অফিসে জমা দিতে হবে। এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা 7 নম্বর খাদান। গল্পে সুনন্দ ও নীলমাধব বাবুর চরিত্রে আমি সুজয়, ড্রাইভারের ভূমিকায় শ্রীমন্ত এবং নতুন ম্যানেজার বাবুর ভূমিকায় দীপন। সমগ্র পরিচালনায় আমি সুজয় দাস। এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে শেয়ার করবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম উইথ সুজয়। ততক্ষণ শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।